প্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক আজকে টু দ্য পয়েন্টের আয়োজনে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিষয়গুলো আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুরুতেই দেশে নির্বাচিত সরকার এসেছে কিন্তু ক্ষমতার মোহ আর পেশি শক্তির রাজনীতি এখনো পাল্টেছে কিনা তা দেখার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে প্রোটোকল ভেঙে তার কাছাকাছি যাওয়ার মরিয়া চেষ্টায় খোদ ছাত্রদল নেতা এসএসএফ এর গলা ধাক্কা খেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা পচনগুলো সামনে আসছে। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কার্যালয়ে বসে কিভাবে এসআইবিএল ব্যাংক দখল করে এস আলমদের হাতে তুলে দেওয়া হয়েছিল তার রোমহর্ষক চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং কথা বলতে চাই আমাদের সীমান্তের অবস্থা নিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতেই শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে কাঁটাতরে বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাঝে কসবা সীমান্তে বিএফএস এর গুলিতে প্রাণ গেছে 2 বাংলাদেশির, আর কুলাউড়া দিয়ে পুশিন করা হচ্ছে নারী ও শিশুদের। এই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো দেশের বর্তমান কি অবস্থা, কোন দিকে যাচ্ছে দেশ, আমরা আসলে একটি মুক্তির পথে হাঁটছি কিনা। আমাদের সাথে আজ চ্যানেলের স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আছেন মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, স্বাগত জানাচ্ছি আপনাকেও। মঞ্জুরুল ইসলামকে দিয়ে প্রথমে শুরু করব। এই যে বলছিলাম আসলে প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ঘটনাটি, আমরা এক ধরনের তোষামোদ দেখতে পাই। এই যে ছাত্রদল নেতা বা আগে ছাত্রলীগের নেতারা ছিল, বড় বড় নেতাদের দেখলে তারা দৌড়ে যাওয়া। আগেও কিন্তু ছাত্রদলের সভাপতি রাকিবের এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয়, এটা কি শুধুই আবেগের জন্য তারা করে, নাকি আসলে তোষামোদের একটি রাজনীতি এখনো আছে? ধন্যবাদ আপনাকে। এটা তোষামতের রাজনীতি না, এটা হলো রাজনৈতিক একটি দলের শীর্ষ যিনি নেতা থাকেন তার কাছে একটা ছাত্র সংগঠনের নেতা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন এবং তিনি প্রত্যাশা করবেন যে আমার নেতা আমাকে চিনবে, তার সাথে আমি কথা বলবো। এইটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ প্রধানমন্ত্রীর কাছে ইচ্ছে করলেই একজন ছাত্র দলের একজন নেতা যে কোনো সময় যেতে পারে না, তার অনেক প্রোটোকল আছে। কিন্তু যখন তার ক্যাম্পাসের মধ্যে প্রধানমন্ত্রীকে তিনি পেয়ে যান, তখন তার আবেগও আছে, তার নেতার কাছে তিনি যাবেন এটাও আছে, সব মিলিয়ে। কিন্তু এখন আপনি যেই প্রসঙ্গটা আনলেন যে এসএসএফ এর একটা বিষয়, তো এসএসএফ তো এসএসএফ এর দায়িত্ব পালন করবেই, কারণ এসএসএফকে রাখাই হয়েছে প্রধানমন্ত্রীর সিকিউরিটিটা মেনটেন করার জন্য। তিনি তার দায়িত্বটা পেশাদারিত্বের জায়গাটায় তিনি এটা করবেন, এটাই স্বাভাবিক। আর ছাত্রদলের যে নেতা, তিনি তার নেতার কাছে যাওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্নটা হলো, যদি ওই এসএসএফের সাথে যদি কথা বলতেন, অথবা ওইখানে যারা প্রাইম মিনিস্টারের প্রেস উইং আছে অথবা পার্সোনাল উইংয়ের যে সমস্ত কর্মকর্তারা আছে, তাদের সাথে যদি ওই ছাত্রদল নেতা কথা বলতেন যে আমি একটু প্রাইম মিনিস্টারের সাথে একটু সালাম দিতে চাই, দেখা তো শুধু দেখতেই আছেন, আমি একটু সালাম দিতে যাই, একটু কাছাকাছি যেতে চাই, তারা কিন্তু এলাও করতো। কারণ প্রাইম মিনিস্টার কিন্তু, এই যে আপনি 2 দিন আগে দেখেন আমাদের যে পুলিশ সপ্তাহ হলো, সেখানে কিন্তু এই পুলিশ অফিসারদের চারদিকে ঘিরে উনি দাঁড়িয়ে আছেন, সবার কথা কিন্তু শুনছেন। যে সেই একটা প্রফেশনাল বডির সাথে যদি উনি এরকম চতুর্দিক দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কথা বলতেছে, যদি এটা হয়। কিছুদিন আগে দেখেন ডাক্তারদের একটা অংশ, প্রধানমন্ত্রী যখন সচিবালয় থেকে বেরোচ্ছিলেন, তখন তারা গিয়ে সামনে দাঁড়িয়েছে, কিন্তু তো প্রাইম মিনিস্টার কিন্তু তখন তাদের সাথেও কথা বলেছেন। তিনি যখন ঢাকার বাইরে বিভিন্ন সফরে যান, তখন এই যে আমরা দেখেছি যে একজন গৃহবধূ তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে, একটা ফুল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী সেখান থেকে নেমে তার বাচ্চাটাকে আদর করেছেন এবং পরবর্তী সময়ে সে বাচ্চাটার জন্য তিনি গিফট পাঠিয়েছেন। এই জাতীয় রেওয়াজ তো আছে, তিনি তো সৃষ্টি করেছেন এই গত 3 মাসে। এই জায়গাটায় দুইটা জায়গায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা আমি বলবো যে ঠিক মতো হয় নাই। ছাত্রদলের নেতা যেই ওয়েতে তার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন, সেই ওয়েটা হয়তো ঠিক নেই। আমি ঠিক ফুটেজটা দেখি নাই, আমার সেন্স থেকে আমি বলছি সেই ওয়েটা হয়তো ঠিক নাই। আর এসএসএফ যেই কাজটা করেছেন, যদি তাকে গলা ধাক্কা দিয়ে থাকেন, সেই কাজটাও ঠিক হয় না। কারণ একটা মানুষকে নিবৃত্ত করার জন্য অনেক রকম প্রসেস আছে। সেই প্রসেসটার মধ্যে আপনার একজনকে গলা ধাক্কাও দিতে পারেন, একজনকে হাত ধরে একটু ইশারা দিলেও কিন্তু হয়। নর্মালি আমরাও তো বিভিন্ন প্রোটোকল মেনটেন করি। যখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি যখন হাত এরকম সামনে রাখেন, তখন কিন্তু সে যত দলের, ইভেন আজকের এই ঘটনার মধ্যে যদি
বিএনপির কোনো স্ট্যান্ডিং কমিটির মেম্বারও যাওয়ার চেষ্টা করতেন, এসএসএফ যদি এরকম কোনো মেম্বার যদি এসএসএফের এরকম মেম্বার যদি হাত বাড়াতেন, ওই স্ট্যান্ডিং কমিটির মেম্বার কিন্তু আর এক পাও আগাবেন না। এটাই কিন্তু প্রোটোকল, এটাই সিস্টেম। তো এই জায়গাটায় মনে হয় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা একটু সিস্টেমের ভুল হয়ে গেছে। আমরা কাজী শরীফউদ্দিনের কাছে যাই। ব্যাংক খাত লুটের ব্যাপারে কথা বলছিলাম, আসলে এই সালামের সাথে এসএসএফ নিয়ে কথা বলতে চাই। আমি একজন প্রাক্তন এসএসএফ অফিসার, আমার বন্ধু এবং সহ আলোচক সবাইকে ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাকে। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলে হয় না, পেশাদারিত্বের স্বাক্ষর রেখে তাদের সর্বোচ্চ পেশাদারিত্বর প্রমাণ দিয়ে ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল অ্যালার্টনেস সব কিছু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন এসএসএফ সদস্য নির্বাচিত হন। তাদের মেন দায়িত্ব থাকে দেশের হেড এবং রাষ্ট্রের কোনো অতিথি বিদেশ থেকে যখন আসে দেশের প্রয়োজন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেখানে ইচ্ছা করলে কেউ যেতে পারে না। আপনি যেটা বললেন যে যেভাবে ধরেছিল, এটা ওভার সিকিউরিটি, কোভার্ট সিকিউরিটি, এনি হোয়ার এনি প্রোগ্রাম 72 আওয়ার্স এটা কিন্তু এসএসএফ এর কন্ট্রোলে নিয়ে আসতে হয়। একটা প্লেনে যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান, 24 ঘন্টা আগ থেকে ওই প্লেনটার এসএসএফ কন্ট্রোল নেয়, তারপরে দেখাশোনার পরে যাতে অন্য কেউ আর ডিস্টার্ব না করতে পারে। তো সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিস ইজ অ্যাবসলিউটলি এসএসএফ তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। ইভেন শুধু ছাত্র না, রাজনীতিবিদ না, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, দোজ হু ইজ নট রিকোয়ার ফর দ্য অন দ্যাট মোমেন্ট, প্রধানমন্ত্রীর দায়িত্বের ভিতরে যদি তার এনলিস্টেড না থাকেন তাহলে তার দেখা করার কোনো সুযোগ নাই। সেই দৃষ্টিকোণ থেকে এসএসএফ আমাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। এখন আসি আপনি ডিজিএফআই যে ব্যাংকের কথাটা বললেন, আমি এই জায়গায় একটু আপনার সাথে করি। আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন, এই কথাগুলোই কিন্তু আমি বলেছি, হুবহু এই কথাই বলেছি। আমি বলেছি যে যার যার পেশাদারিত্বের জায়গায় এসএসএফ রাইটলি করেছে, এবং ছাত্র দলের যে নেতা সে যে চেষ্টা করেছে সেও রাইটলি করেছে। এটা উনি রাইটলি করেন নাই। কোন জায়গাটা রাইটলি করে নাই? আমি বলতে চাই যে সে রাইটলি করেছে, তার আবেগ, তার নেতার কাছে সে যাবে, সে চেষ্টা করবে। সেই জায়গাটায় আমি যেটা বলছি আপনাকে, আমি রেকর্ড রেখেই বলছি, সে যেতে পারত। ওইখানকার প্রাইম মিনিস্টার যে পার্সোনাল উইং যারা আছে তাদের সাথে কথা বলে সে যেতে পারত। এটা অনেক আগে থেকেই কথা বলে কিন্তু প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে। কিন্তু সে যেভাবে গেছে সেই ওয়েটা ভুল, সেটা আমি বলেছি। বিশ্বের যত প্রকার আমি এটাও বলেছি যে কথাটা আপনি বলেছেন যে বড় নেতা হলেও যেতে পারতো না, সেটা বলেছি যে কারণ সে যদি হাতটা এসএসএফ এর একজন মেম্বার যদি হাত উঠায়, স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বারও ওই ক্রস করে। আমরা এই ব্যাপারটা থেকে একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আমি ডিজিএফআই এর কথা বলছিলাম, এবং দেখেন আমরা আসলে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, দেশের সর্বোচ্চ একটা জায়গা আমরা বলতে পারি, সেই জায়গাটায় আসলে তাদেরকে যদি কোনো কিছু ভাবে বাধ্য করিয়ে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটে, আমরা আপনাদের উপর কিভাবে বিশ্বাস রাখবো? দেখুন, ডিজিএফআই এটা সেনাবাহিনীর কোনো অংশ নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে একটা নিজস্ব উইং, যেটা কখনো এয়ারফোর্স অফিসার এটা চিফ ছিলেন, কখনো নেভি অফিসার এটা চিফ ছিলেন, এখন বাংলাদেশ সেনাবাহিনী এটার চিফের দায়িত্ব পালন করছেন। মূলত দেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা এবং দেশের পরিস্থিতি, বহিঃশত্রুর আক্রমণ, দেশের ইন্টারনাল সোর্স সব কিছু মিলে যে গোয়েন্দা কার্যক্রমগুলো সংগঠিত হয়, এটা ওয়াইন্ড আপ কম্বাইন করে উপস্থাপন করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সে দায়িত্ব পালন করেছে ডিজিএফআই। আর ডিজিএফআই যদি কোনো ব্যক্তি বা ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য পেশাদারিত্বের বাইরে এসে কাজ করে থাকে, এজন্য যিনি ওখানে পোস্টিং ছিলেন তিনি দায়ী। কোনো সংগঠন, ডিজিএফআই, আর্মি, নেভি, এয়ারফোর্স বা ইভেন সাধারণ কোনো বাহিনী এর দায়ভার গ্রহণ করতে পারে না। কিন্তু আপনাদের চেইন অফ কমান্ড তো খুব বেশি স্ট্রং, সেখানে একটু রেসপন্সিবিলিটি হলেও তো সবার ঘাড়ে বর্তায়। সেই জন্য তো হু ইজ দ্য হেড, হি উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। যিনি ডিজিএফআই হেড ছিলেন, এই যে কয়েকটা দুর্ঘটনার জন্য যে ডিজিএফআই প্রধানদের ক্লোজ করা হয়েছে, কেন? হি ইজ দ্য হেড and he is getting information from honorable prime minister.
ওকে, আমরা একটু মঞ্জুরুল ইসলামের কাছে এই ব্যাপারে শুনি। আসলে কি আমরা এত বড় একটি ঘটনা, ব্যাংক খাত লুট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়ার কারিগর এই সালমের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থার সরাসরি জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। আমরা কি এখন এখান থেকে এইভাবে মুভ অন করবো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ডিজিএফআই এটি করেছে, তাদের কোনো দায় নেই? ডিজিএফ এর প্রতিষ্ঠানের দায় নেই। প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিলেন তারা বরং ডিজিএফআই এর যে ইমেজটা সেটাকে ম্লান করে দিয়েছে, ডিজিএফআইকে কলঙ্কিত করেছে। এবং এখন প্রশ্ন হলো যে যারা ইনভলভ ছিল তারা কারা? তারা, উনি যেটা বলেছেন, তারা প্রধানমন্ত্রীর বিশ্বস্ত, প্রধানমন্ত্রী যাদের উপর আস্থা রেখেছেন। শুধু ব্যাংক লুট না, একটা ব্যক্তিকে দিয়ে তিনি নিশ্চয়ই এর আগে আরও অনেক কিছু করিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত সাকসেসফুলি অপারেশন করার ফলে তাকে ওই জায়গায় চিফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে লুটের ভাগিদার সবাই মিলে হয়েছে। এবং আমি যেটা আপনি বলছেন সেটা নিশ্চয়ই ইসলামী ব্যাংকের বিষয়টা। তো ইসলামী ব্যাংক যেভাবে লুট হয়েছে সেই বিষয়টা আমিও জানি। লুট হওয়ার পিছনে যে এসালম লুট করেছে, এসালম তো ব্যাংক লুট করেছে, কিন্তু এসালমের হয়ে যারা ওই অপারেশনে গেছে তাদেরকে এই অপারেশন করার জন্য এসালম কত টাকা দিয়েছে এবং সেই টাকাটা তারা কোথায় রেখেছিল, সেই টাকাটা টোটাল টাকাটাই তারা আমেরিকাতে রেখেছিল এবং আমেরিকান গভর্নমেন্ট টোটাল টাকাটাই বাজেয়াপ্ত করে দিয়েছে। এই কারণে কিন্তু অপরাধটা ঠিক হয়ে যায় না। না, আমি যে কথাটা আমি তো শেষ করিনি, আমাকে একটু শেষ করতে দেন আপনি। এখন এই যে প্রক্রিয়াটা করেছে তারা, যিনি এটা করেছেন তিনি প্রতিষ্ঠান লুট করেছেন, আর যিনি সহযোগিতা করেছেন তিনি ক্যাশ পেয়ে তারটা সে বুঝে নিয়েছেন যে আমি এটা করে দেবো, আমার পারিশ্রমিকটা কি, তার ব্যক্তির স্বার্থ উদ্ধার করেছে, তার পারিশ্রমিকটা নিয়েছে এবং টোটাল টিমটাই একটা পারিশ্রমিক নিয়েছে এবং টোটাল বিষয়টাই প্রাইম মিনিস্টার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেটা জানতেন এবং জানতেন এই জন্য কারণ সরকার চেয়েছে এসালম এই ব্যাংকটা লুট করুক, সরকার চেয়েছে অন্য অন্য যারা আরও যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংক এসালমের নিয়ন্ত্রণে আসুক। সরকার চেয়েছে অর্থনৈতিক টোটাল প্রতিষ্ঠানগুলা এসালম এবং সালমান রহমান এই দুইজন মিলে টোটাল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলা নিয়ন্ত্রণে রাখুক। এবং বাংলাদেশ ব্যাংকও যে এটার সাথে জড়িয়ে পড়েছিল, এই ব্যাপারটাকে আপনি কিভাবে বিশ্লেষণ বাংলাদেশ করবেন? ব্যাংকের যদি নীরবতা না থাকে, সে ধরেন আপনি এই প্রোগ্রামের অ্যাঙ্কার, এখন আপনার প্রডিউসার যদি আপনাকে অ্যালাউ না করে আপনি কি এখানে অ্যাঙ্কারিং করতে পারবেন? সম্ভব? এটা সম্ভব না, কারণ আপনার প্রডিউসার আপনাকে অ্যালাউ করে না, বা আপনি স্ক্রিপ্টের বাইরে বা এজেন্ডার বাইরে, এখানে আমাদের দুইজনের তর্ক হতে পারে, কিন্তু আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো আমাদের দুইজনকে ম্যানেজ করা। কিন্তু আপনি যদি একটা পক্ষে একটা তর্কে নিজে অংশগ্রহণ করেন তখন আপনি কিন্তু ভালো অ্যাঙ্কার না। বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বোর্ড, সে রেগুলেট করবে। এখন সে যদি কোনো কিছুতে জড়িয়ে যায়, ব্যাংক লুটেরাদের যদি প্রশ্রয় দেয়, তো ব্যাংক লুটেরাদের প্রশ্রয় দিলে বাংলাদেশ ব্যাংকে একই রকম অপরাধ করেছে। তো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, এসালম এবং এই ডিজিএফআইয়ের যে সমস্ত কর্মকর্তা, তারা প্রত্যেকে বাংলাদেশের বিগত সময়ের অর্থনৈতিক এই দুরবস্থার জন্য, ব্যাংক লুটের জন্য, ইসলামী ব্যাংক লুট করার জন্য প্রত্যেকে দায়ী। এবং এই প্রত্যেকের দায়ী হওয়ার কারণেই কিন্তু আজকে যত অপরাধ হচ্ছে, সেনাবাহিনীতে যত অপরাধ হচ্ছে, এই যে আয়নাঘর হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, এই যে আমাদের সেনাবাহিনী, আমরা কথায় কথায় কি বলি? দেশপ্রেমিক সেনাবাহিনী। এখন দেশপ্রেমিক সেনাবাহিনী মানে কি? প্রত্যেকটা আমাদের তো সেনাবাহিনী মানে তো এটা প্রতিষ্ঠান। আমাদের দেখেন গত 16 বছরে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান ছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সকল প্রতিষ্ঠান কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা এই যে 14-এর আমরা যদি গণ অভ্যুত্থানের কথা বলি, সেনাবাহিনী যদি তার জায়গায়, সেনাবাহিনী সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী যদি তার জায়গায় পেশাদারিত্বের ভূমিকাটা পালন না করত, বাংলাদেশ 24-এর গণ আন্দোলনের উক্ত সময়ের মধ্যে আজকে এই অবস্থায় বাংলাদেশে গৃহযুদ্ধ হতো। তো এখন আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে কিছু খারাপ লোকও তো আছে। ধানের মধ্যে যেরকম চিটা থাকে, ওই জায়গায় এরকম কিছু খারাপ লোক আছে। আমি কিন্তু ওটাই বলছি যে ডিজিএফ এর দায়ভার কখনো সেনাবাহিনী নিতে পারে না। এবং এখন চেষ্টা করা উচিত যে ডিজিএফআইতে আমি কোন ধরনের লোক রিক্রুট করব।
এই বাছাইটা হওয়া উচিত এবং আগের পেশাদারিত্বের ব্যাপারগুলোর ভিত্তিতে। সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা যাচ্ছে কিনা, বা অবশ্যই যেসব আমলারা সেই বিলগুলো পাশ করেছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই সরকারের প্রতি আপনারা কেমন আশাবাদী? আমার আশাবাদী শুধু এই জায়গাটায় না, বিগত সময়ে শুধু আওয়ামী লীগ আমলে না, এই বিগত অন্তর্বর্তীকালীন সময়েও বাংলাদেশে গত 16 বছরে যত রেনা লুটপাট হয়েছে, এই 18 মাসে তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক এবং বেশি এখন লুটপাট ব্যাংকের হয়েছে। অবস্থা এত খারাপ যে সাধারণ মানুষেরা টাকা চাইতে গিয়ে টাকা টাকা তুলতে চাইতে পারছে পারছে না। না। তো আপনার টাকা তো চাইবেন কি? ব্যাংকে যদি টাকা না থাকে, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, আপনার ব্যাংক লুট হয়ে গেছে, আপনার টাকা কীভাবে হবে? আপনি এই যে দেখেন, বহু ব্যাংকে খবর পাওয়া যাচ্ছে যে লকারে জিনিসপত্র রেখেছে। আমরা তো জানি যে লকারে গুরুত্বপূর্ণ জিনিস রাখে, গোল্ড রাখে নিরাপত্তার জন্য। এখন লকার খুলে থেকে লকারে কিছু নাই, ব্যাংক বলতেছে আমি তো কিছু জানি না, চাবি তো ব্যাংক আপনার কাছে, নিজেই লুট করেছে, চাবি তো আপনার কাছে। এখন ব্যাংক যদি এই কথা বলে, আপনি কিছু করতে পারবেন না। এই যে চিটাগাংয়ের ব্যবসায়ীরা, মানে সাধারণ গ্রাহকরা ব্যাংকের তালা দিয়ে দিচ্ছে, এই তালাটা সে কখন দিচ্ছে? একজন ভদ্রমহিলা বলছে যে ব্যাংকে আমি 2 কোটি টাকা রেখেছি, এখন আমার চিকিৎসার জন্য আমি 10,000 টাকা পাচ্ছি না। কতটা অসহায় অবস্থায় হলে তিনি এই কথা বলতে পারেন? তো সে কারণে এই সময়ের মধ্যে যতগুলা লুটপাটের ঘটনা হয়েছে, যতগুলা অর্থ পাচারের ঘটনা হয়েছে, যতগুলা যা দেশের বিরুদ্ধে যতগুলো হয়েছে, সেটা আওয়ামী লীগ আমলেই হোক আর অন্তর্বর্তী সরকারেই হোক, প্রত্যেকটা বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। না হলে এই মাফিয়াটা তাদের মধ্যে থেকে কেউ না কেউ আবার পরবর্তী সময়ে আবার লুটেরা হয়ে উঠবে। আবার লুটেরা হয়ে অনেক ধন্যবাদ। আমরা কাজী শরীফুদ্দিনের কাছে যাই। সীমান্তে একটু আসি এখন। বিজেপির জয়ের পরে পরপরই সীমান্তে লাশ পড়ে এবং পুশিনের ঘটনা শুরু হওয়ার সাথে আসলে বাংলাদেশের জন্য কেমন নিরাপত্তার বার্তা দিচ্ছে? আপনি কি মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমরা নিরাপদ কিনা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেরুয়া শিবির যখন আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, তখন সীমান্ত রেখায় আশ্রে পড়ছে কিছুটা হতাশা। একটা দেশের প্রদেশের নবনির্বাচিত একজন দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম তার যে উক্তির একটা ছিল যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ দেওয়া। তা এটা প্রতিবেশী রাষ্ট্রকে কি একটি ভয় বা হুমকি দেওয়ার শামিল? এটা কখনো আমরা মনে করতে পারি না। কাঁটাতারের বেড়া এখন সামনে আমাদের পূজা, হিন্দুদের পূজা শেষের পরে এখন আমাদের সামনে হচ্ছে কুরবানি ঈদ। যখন আমাদের পশু কুরবানির সময় আমাদের বাঙালিরা যখন নিজস্ব সামর্থ্যের ভিতর দিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ নিজস্ব পশু তারা উৎপাদন করতে, এখন বাইরে থেকে যে তারা পশু আমাদের দেশে রপ্তানি করবে বা পুষ্ঠর করবে, সেই জন্যই আমাদের কিছু সুশ্রুড়ি জাগানো কথা বলছে, এটা আমাদের ভেবে দেখতে হবে। বাট শুভেন্দুবাবুর ভাবা উচিত যে উনি ভারতের 28টা প্রদেশের একটি প্রদেশের একজন মুখ্যমন্ত্রী মাত্র। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, ওখানে যেমন 28টা প্রদেশের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, বাংলাদেশের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। তা ওই শুভেন্দুবাবু কি বলল ওটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। তবে এই থ্রেটের বিপরীতে বাংলাদেশ কি করবে বা বাংলাদেশের থাকবে নাকি? বাংলাদেশের অত্যন্ত দুঃখের সাথে আমরা বলি যে এই ঘটনার পরপর যেদিন যে শপথ নিয়েছে সেদিন আমার সীমান্ত 2টা লাশ পড়েছে, যেটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রতিবেশীর রাষ্ট্রের সাথে আমাদের সীমান্ত 4096 কিলোমিটার, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 2216 কিলোমিটার। এই 2216 কিলোমিটারের ভিতরে শুধুমাত্র 563 কিলোমিটার আমাদের যে কাঁটাতারের বেড়া বাকি আছে। এই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তাকে নতুন শপথ নেওয়ার পরে অমন করে বলা হবে, এর পিছনে সাম লজিক বিহাইন্ড ইট, উই নিড টু ফাইন্ড আউট। বাট আমাদের পররাষ্ট্রনীতি কখনো নতজানু পররাষ্ট্রনীতি না। তা আমাদের এখনো চোখে চোখ রেখে কথা বলতে হবে। কয়েকদিন আগে তারা শেমলেসলি বলেছে যে সীমান্তে তারা কুমির ছাড়বে, সাপ ছাড়বে। সাপ ও কুমিরের কোনো দেশ, রাষ্ট্র, জাত, ধর্ম, বর্ম, কোনো পলিটিক্যাল পরিচয় নাই। সাপ যদি ধ্বংস করে ইন্ডিয়ানদেরও করবে, বাংলাদেশিদেরও করবে। তো সে কারণে আমাদের এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের স্বাধীন জনগণ হিসাবে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের
নতজন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতির অধীনে না, আমরা মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে জি চাই। ধন্যবাদ। আমরা But- মঞ্জুরুল ইসলামের কাছে but যাই। নতুন তারা ক্ষমতা এসছে, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক আমরা প্রত্যাশা করি। একদম। মঞ্জুরুল ইসলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়ে যে ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে 2 জন নাগরিক মারা গেল, 10 জনকে পুশিন করা হলো, তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, আমরা সতর্ক থাকব। আপনার আসলে কি মনে হয় একটা ঘটনা ঘটে যাওয়ার পর বা ঘোষণা দিয়ে দেওয়ার পর এখন কি সতর্ক থাকার অবস্থায় আছি নাকি এই থ্রেটের বিপরীতে কিছু করা উচিত? দেখেন, এই যে শুভেন্দু যেটা করছেন সেটা তার রাজনীতিটা তিনি করবেন, এবং বিজেপির যে রাজনীতি, এই বিজেপির রাজনীতি তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে তাদের দীর্ঘদিনের টার্গেটের একটা আসন ছিল, একটা রাজ্য ছিল, সেই রাজ্যে তো তারা জয়লাভ করেছে। তো সেই রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে বিষয়টা, আমাদের ভাষা সংস্কৃতি একদম মিলে যায়। তো আমাদের এই জায়গাটায় বাংলাদেশের সাথে সম্পর্কের এই যে কাঁটাতারের বেড়াতে আপনি 150 গজের মধ্যে আপনাকে কোনো কিছু করতে হলে 2 দেশের সাথে কথা বলতে হবে। আপনি শূন্য রেখায় কোনো কিছু স্থাপন করতে পারবেন না, আমাদের ইন্টারন্যাশনাল লতে সেটা আছে, পারমিট করে না। তা আপনার শূন্য রেখায় যদি কিছু করেন, আমাদের এখন দেখতে হবে তাদের পলিসিটা কি, তারা কি করতে চাচ্ছে। তারা যদি আমাদের শূন্য রেখায় নিজেরা কাঁটাতারের বেড়া নিজেদের ইচ্ছা মতো দেয়, তারা যদি ওইখানে কোনো স্থাপনা তৈরি করে, অথবা আমাদের এইখানে যদি কোনো কিলিংয়ে তারা জড়িত হয়, সেটা অবশ্যই আমাদের যেটা পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে আমরা কাঁটাতারের বেড়াকে ডরাই না, এবং ডরানোটা যে আমরা যে ডরাই না সেটা প্রমাণ করতে হবে। হোম মিনিস্টার বলেছেন যে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, যদি আমাদের বিষয়ে আসে আমরা সেটা দেখব। কিন্তু আসলে কি ভয় পাচ্ছে না নাকি এটা এক ধরনের কূটনৈতিক ব্যর্থতা? আমাদের কূটনীতির ব্যর্থতা এখন কিছু বলা যায় না। 3 মাসের একটা সরকার এখন পর্যন্ত বুঝেই উঠতে পারে নাই ফরেন অফিসের যে একটা কতগুলো রুম আছে, কোন রুমে কোন ডিজি বসে, এইটাই এখন পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা এখন বুঝে উঠতে পারে না। না। বাংলাদেশের সার্বিক অবস্থার যদি বলি, ভারতই কিন্তু বারবার কাঁটাতারে আমাদেরকে মেরেছে, মানে আগ্রাসন কিন্তু আমাদের উপরেই হয়েছে। আমাদের উপরে হবে কেন? কারণ আমরা সবসময় আমাদের অতীতের এই যে 55 বছরের আমাদের স্বাধীনতার আমরা 56 বছরে পড়েছি, এর মধ্যে ভারত বিরোধী অবস্থান যখন আসছে, যখন আমাদের দেশের আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমাদের জনগণের মধ্যে আমরা যতটা না দেশপ্রেমিক, তার চেয়ে অনেক জনগণ আছে তারা হয় ভারত প্রেমী, না হয় পাকিস্তান প্রেমী, না হয় আমেরিকান প্রেমী, না হয় চায়না প্রেমী, ইদানিং আবার তুরস্ক প্রেমীরও জন্ম হচ্ছে। যে রেশিওতে এই সমস্ত প্রেম জাগে আমাদের দেশের মধ্যে, সেই রেশিওতে যদি দেশপ্রেমটা জাগতো, তবে কিন্তু পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, মিয়ানমার হোক, সবার সাথেই কিন্তু আমরা ফাইট করতে পারতাম। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন, একজন হিন্দুকে বাংলাদেশে হোক আর ইন্ডিয়াতে হোক, তাকে একদম চূড়ান্ত যদি বলে গুলি করব, তুমি তোমার মন্দিরে একটা বোমা মারো, তাকে দিয়ে সেটা করাইতে পারবেন না। কিন্তু আমার দেশের একটা মুসলমানকে 500 টাকা দিয়ে মসজিদে বোমা বানাইতে পারবেন। এই যে দেশপ্রেম, আমরা আমাদের অনেক রাজনীতিবিদদের দেখি যে সারা দিন ইন্ডিয়ার বিরুদ্ধে গালাগালি করছে, কিন্তু সন্ধ্যার পরে ইন্ডিয়ান হাইকমিশনের অনুষ্ঠানে গিয়ে বসে আছে, এবং সবার আগে গিয়ে চেয়ারে বসে আছে। এরকম বহু ঘটনা তো আমাদের আছে। সুতরাং আমাদের মুখে মুখে মানে ইন্ডিয়া বিরোধী আর ভিতরে ইন্ডিয়া প্রীতি, এটা বন্ধ করে আমাদের দেশপ্রেম নিয়ে, দেশপ্রেমিক সংখ্যাটা যত বেশি আমাদের বাড়বে, আমাদের দেশের ইন্টিগ্রিটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব তত বেশি শক্তিশালী হবে। কাজী শরীফুদ্দিন, এই যে যখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে প্রচারণা করছিলেন, সেখানে তিনি বলেছেন 90 লাখ ভোটার বাংলাদেশে এবং সংখ্যাটা অনেক বড়। আপনি আসলে কি বলবেন, এটা কি রাজনৈতিক একটি বক্তব্য নাকি ভোটের জন্য বলেছেন, নাকি এরও কোনো সত্যতা আছে? দেখুন, শুভেন্দু অধিকারী একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে উনি রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উনি এখানে তার চেয়ারে বসেছেন। তো রাজনীতিতে যখন নির্বাচনী প্রচারণা থাকে তখন অনেক কথাই বলতে হয়, সেটা কিছুটা উদ্দেশ্য প্রণোদিত, কিছুটা রাজনৈতিক স্বার্থের, নিজস্ব স্বার্থের ব্যাপারে বলে থাকেন। তো শুভেন্দু অধিকারী কি বলেছেন, কি বলেন নাই,
এটা আমাদের দেশের খুব বেশি বিবেচ্য কিন্তু নয়। ধরুন ধরে নিলাম যে আসলে ভোটার ওখানে বাংলাদেশে ছিল না, কিন্তু 10 জনকে যে পুশিন করেছে, আগামীকাল যদি 10,000 জনকে পুশিন করান তখন আমরা কি করব? এই পুশিন কথাটা যখন আমাদের আসে তখন আমাদের জন্য মনে হচ্ছে যে 1966 সালে যে আমাদের কিছুটা আন্দোলন হয়েছিল, সেই ভারত পাকিস্তান যে পূর্ববঙ্গ ভাগাভাগি করার সময় আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা কলকাতা রাখো একটা আন্দোলন করেছিলেন, যেখানে শেরেবাংলাকে ফজলুল হক সাপোর্ট করেছিলেন। এটার উদ্দেশ্য ছিল যে আমাদের ঢাকা না, রাজধানী হবে কলকাতা, কারণ কলকাতা ছিল ব্রিটিশ শাসনের কেন্দ্রবিন্দু এবং সকল প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু। সে কারণে কলকাতা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং এইটার সাথে কবি আল্লামা ইকবাল উনি বলেছিলেন যে আমাদের দেশটার নাম হবে বঙ্গোসাম, মানে আসাম এবং বঙ্গ নিয়ে। এবং 1941 সালে এইটার উপর বেস করে, যেমন করে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে একটা জনগণের উপরে জরিপ করা হয়েছিল আর কি। ওটাতে দেখা গেছে 1941 সালে টোটাল এখানে ছিল 26টা জেলা, 26টা জেলা 10টা জেলা ছিল মুসলমান অধ্যুষিত, 16টা জেলা ছিল মুসলমান বেশি এবং 10টা ছিল মুসলমান কম। তো ওই ভীতিটা হয়তো ওনাদের এখনো কাজ করছে যে ওই মুসলমান বেশি এবং কম। আমাদের যে মুসলিমরা ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়া তো তখনই সেই আলোচনায় 16টা রাষ্ট্রের ভিতরে ইন্ডিয়ার 8টা রাষ্ট্র, 8টা ডিস্ট্রিক্টে মুসলমানের সংখ্যা বেশি ছিল। তো এটা নিয়ে আমাদের পলিটিক্যাল কথা নিয়ে অডিটার কিছু নেই। উনি যেটা বলছেন যে এত লক্ষ এখানে গেছে ওখানে গেছে, বাট আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্ট্রং। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ বিএসএফ এবং বাংলাদেশের যে কিন্তু বিজিবি, আমরা তো তাও রোহিঙ্গাদের মতো একটা বোঝা নিয়েছি, এখন যদি আবারও সেই ঘটনা ঘটে। এটা ঠিক আছে, আমরা আবারও পরে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন ইউসিবি টু দ্য পয়েন্ট এবং অনেক কিছু নিয়ে আসলে কথা বললাম। রোহিঙ্গাদের আমরা যেভাবে আশ্রয় দিয়েছি, তেমন আর পুশিনের রাজনীতি বা অন্য দেশের আগ্রাসন যেন আমরা না নিই। আমরা আমাদের নিজের দেশপ্রেম এবং দেশ নিয়ে ভালো থাকতে চাই। আপনারাও থাকবেন সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।